বাংলার উর্বর মাটিতে একসময় সোনা ফলত, কিন্তু ভাবুন তো, ঔপনিবেশিক শাসনের এক কালো অধ্যায়ে সেই একই মাটিতে চাষ করানো হতো বিষের। চলুন আজ আমরা ডুব দিই সেই ইতিহাসের গভীরে আর জেনে নিই কীভাবে বাংলার সাধারণ মানুষ সেই বিষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই একটা কথাই হয়তো বলে দেয় সেই সময়ের ভয়াবহতার কথা। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই বিদ্রোহ কোনো রাজা মহারাজা বা শিক্ষিত নেতার ড্রয়িং রুম থেকে শুরু হয়নি। এর জন্ম হয়েছিল একেবারে গ্রামের ধুলো মাখা পথ থেকে। এটা ছিল অত্যাচারের বিরুদ্ধে এক সত্যিকারের গণজাগরণ। তো চলুন দেখে নিই আমাদের আজকের যাত্রাপথ। আমরা প্রথমে জানব শোষণের সেই ভয়ঙ্কর ফাঁদটা আসলেই কী ছিল, তারপর দেখব প্রতিরোধের প্রথম স্ফুলিঙ্গটা কিভাবে জ্বলে উঠেছিল, আর সবশেষে বোঝার চেষ্টা করব কেন এই আন্দোলন ভারতের ইতিহাসে এতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই সংঘাতের শুরুটা কোথায়? এর মূলে ছিল একটা ভয়ঙ্কর অর্থনৈতিক চক্রান্ত। ব্রিটিশ নীলকররা এসে বাংলার চাষিদের বাধ্য করল তাদের সবচেয়ে ভালো, সবচেয়ে উর্বর জমিতে ধান চাষ বন্ধ করে নীল চাষ করতে। মানে যে ফসল জীবন বাঁচায় সেটা বাদ দিয়ে এমন কিছু ফলাতে হবে যা দিয়ে ইউরোপের কাপড়ে রং হবে। সোজা কথায় এই নীলই বাংলার কৃষকের জীবনকে রংহীন করে দিচ্ছিল। এখন প্রশ্ন হলো, এই শোষণটা তারা চালাতো কিভাবে? এর মূল অস্ত্রটাই ছিল দাদন প্রথা। আর এটাকে শুধু একটা ঋণ ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা ছিল একটা সুচতুরভাবে ডিজাইন করা মরণ ফাঁদ, যেখান থেকে বের হওয়ার কোনো উপায়ই ছিল না। দাদন মানে হল অগ্রিম টাকা। নামটা শুনতে খুব নিরীহ, তাই না? কিন্তু এর পেছনের ব্যবস্থাটা ছিল ভয়ঙ্কর। নীলকররা সামান্য কিছু টাকা চাষির হাতে ধরিয়ে দিয়ে প্রায় জোর করে একটা চুক্তি সই করিয়ে নিত। আর একবার সেই চুক্তির ফাঁদে পা দেওয়া মানেই বংশের পর বংশ ধরে নীলকরদের গোলাপ হয়ে যাওয়া। তাহলে চলুন এই শোষণের সিস্টেমটা একটু ভেঙে দেখি। প্রথমত, চাষিদের বাধ্য করা হতো তাদের সবচেয়ে উর্বর জমিতে নীল বুনতে, যাতে ধান ফলানোর কোনো পথই না থাকে। দ্বিতীয়ত, নীলের দাম দেওয়া হতো বাজার দরের চেয়ে অনেক অনেক কম। তৃতীয়ত, চাষের সমস্ত খরচ মানে বীজ থেকে শুরু করে সবকিছু দায়ভার চাপানো হতো কৃষকের ঘাড়ে। আর সবশেষে কেউ যদি এই চক্র থেকে বের হওয়ার কথা ভাবত, তার জন্য অপেক্ষা করত নীলকুঠির অন্ধকার জেল আর পাশবিক অত্যাচার। কিন্তু এত অত্যাচারের পর প্রতিরোধ তো আসবেই, তাই না? আর সেই প্রতিরোধের শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে, একটা ছোট্ট গ্রাম থেকে। চলুন দেখি কিভাবে দুই ভাইয়ের হাত ধরে সেই ছোট্ট স্ফুলিঙ্গটা একটা দাবানলে পরিণত হল। সালটা ছিল 1859। জায়গাটা নদিয়া জেলার চৌগাছা গ্রাম। এখানেই দুই ভাই বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস প্রথমবার গর্জে উঠলেন। তারা প্রকাশ্যে ঘোষণা করলেন, আর নীল চাষ করব না। ব্যাস, তাদের দেখাদেখি হাজার হাজার চাষি একসঙ্গে শপথ নিল তারা বরং মরে যাবে, কিন্তু জমিতে আর নীল বুনবে না। এভাবেই শুরু হল এক ঐতিহাসিক অসহযোগ আন্দোলন। লড়াইটা ছিল একেবারেই অসম। ভেবে দেখুন, একদিকে নীলকরদের ভাড়াটে গুন্ডা, বন্দুক আর নিজস্ব জেলখানা, আর অন্যদিকে চাষিদের সম্বল বলতে কি ছিল? সাধারণ লাঠি আর হাতের কাছে যা পাওয়া যায়, মানে মাটির ঢেলা। কিন্তু তাদের আসল অস্ত্র ছিল একতা আর রুখে দাঁড়ানোর অদম্য সাহস। কিন্তু জানেন, এই লড়াইটা শুধু মাঠে ময়দানেই লড়া হয়নি। বাংলার শিক্ষিত সমাজ তখন কলমকে তলোয়ারের চেয়েও ধারালো এক অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল। চাষিদের এই সংগ্রামকে তারা পৌঁছে দিয়েছিল সারা বিশ্বের দরবারে। আর সেই কলমের লড়াইয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক। এটা কোনো সাধারণ নাটক ছিল না, এটা ছিল নীলকরদের অমানুষিক অত্যাচারের এক জীবন্ত দলিল। এই নাটকটা আক্ষরিক অর্থেই মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। ভাবুন তো, একটা বাংলা নাটক, মাইকেল মধুসূদন দত্ত যখন সেটার ইংরেজি অনুবাদ করলেন, তখন কি হলো? একেবারে ইউরোপ পর্যন্ত তোলপাড় হয়ে গেল। আর অন্যদিকে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় দিনের পর দিন নীলকরদের অত্যাচারের খবর ছেপে যাচ্ছিলেন। এভাবেই একটা স্থানীয় লড়াই আন্তর্জাতিক রূপ পেয়েছিল। আর এভাবেই মাঠে আর কলমে দুয়ের চাপেই এমন একটা মুহূর্ত এলো যখন সাধারণ চাষিদের প্রতিরোধের সামনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকেও পিছু হটতে হয়েছিল। এখন প্রশ্ন হল, সাধারণ মানুষের এই অসাধারণ প্রতিরোধের মুখে ব্রিটিশ সরকার তারা ঠিক কী করল? চুপ করে বসেছিল, নাকি আরও কঠোর হয়েছিল? উত্তরটা ছিল প্রায় অবিশ্বাস্য। 1860 সালে ব্রিটিশ সরকার এই বিদ্রোহের চাপে নীল কমিশন গঠন করতে বাধ্য হয়। আর এটাই ছিল এই আন্দোলনের প্রথম এবং সবচেয়ে বড় বিজয়। আর সেই কমিশনের রিপোর্ট ছিল এক ঐতিহাসিক রায়। পরিষ্কার বলে দেয়া হলো যে চাষিদের নীল চাষে বাধ্য করা শুধু বেআইনি নয়,
এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। চাষাবাদ হবে সম্পূর্ণভাবে কৃষকের ইচ্ছার ওপর। এটা শুধু একটা আইনের জয় ছিল না, এটা ছিল একটা শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের অসাধারণ এক জয়। নীল বিদ্রোহ তো শেষ হলো, কিন্তু এর রেশ কিন্তু এখানেই থেমে থাকেনি। সত্যি বলতে এটা ছিল ভারতের ভবিষ্যৎ স্বাধীনতা সংগ্রামের এক শক্তিশালী মহড়া, একটা পাওয়ারফুল রিহার্সাল। কিন্তু কেন এই বিদ্রোহকে ইতিহাসের একটা মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা বলা হয়? এর আসল তাৎপর্যটা ঠিক কী ছিল? কারণ প্রথমত এটা ছিল ব্রিটিশ ভারতে প্রথম সফল গণ আন্দোলন। আর এটা কি প্রমাণ করল? প্রমাণ করল যে মানুষ যদি একবার একজোট হয় তাহলে তাদের বন্দুক বা কামান দিয়েও দামানো যায় না। এই বিশ্বাসটাই ছিল ভবিষ্যতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। ধীরে ধীরে 1892 সাল নাগাদ বাংলার মাটি থেকে নীলকরদের সেই কালো ছায়াটা প্রায় মিলিয়ে গেল। কিন্তু সেই রক্তক্ষয়ী সংগ্রামের গল্প, সেটা আজও রয়ে গেছে বাংলার লোকগানে, লোককথায়, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় ঐক্যের শক্তি আসলে কতটা। বাংলার মাটি থেকে নীলকররা হয়তো চলে গেছে, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, শোষণের মানসিকতা কি সত্যিই চলে গেছে? সেদিন শোষণের নাম ছিল দাদন, আজ হয়তো তার নাম বা রূপ অন্যরকম। কিন্তু সেই শোষণের ভূত কি আজও আমাদের চারপাশে অন্য কোনো চেহারায় ঘুরে বেড়াচ্ছে না? এটা কিন্তু ভাবনার বিষয়।